হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা প্রচুর বাংলা সেন্টেন্সকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। দেখো, ইংরেজি বলার সময় প্রায়ই আমরা এই ধরনের স্ট্রাকচারের সম্মুখীন হয়ে থাকি। দেখো, কিছু কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। এগুলোকে ঠিক করে ব্যবহার করতে না পারলে আমরা বলতে ভুল করব। আজকে আমি এরকমই কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচারই প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, বাংলা ঠিক কোন বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারগুলো ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই। দ্যাট মিনস এটাতে লজ্জিত হওয়ার কিছু নেই। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? যদি আমি বলি এটাতে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক কেমন হয়? দেখো, এখানে আমরা ব্যবহার করব there is nothing to be ashamed of plus verb plus ing. দ্যাট মিনস এটাতে, এটা করতে লজ্জা পাওয়ার কিছু নেই। যদি আমি বলি এটাতে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে সেন্টেন্সটা হবে there is nothing to be afraid of plus verb plus ing. সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি ইংরেজি বলতে ভয় পাওয়ার কিছু নেই, there is nothing to be afraid of speaking English. There is nothing to be afraid of speaking English. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভুল করতে ভয় পাওয়ার কিছু নেই, there is nothing to be afraid of making mistakes. There is nothing to be afraid of making mistakes. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সত্যের মুখোমুখি হতে ভয় পাওয়ার কিছু নেই, there is nothing to be afraid of facing the truth. There is nothing to be afraid of facing the truth. এবার যদি আমি বলি সত্যিটা স্বীকার করতে লজ্জা পাওয়ার কিছু নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? There is nothing to be ashamed of admitting the truth. There is nothing to be ashamed of admitting the truth. যদি আমি বলি আবার চেষ্টা করতে লজ্জা পাওয়ার কিছু নেই, there is nothing to be ashamed of trying again. There is nothing to be ashamed of trying again. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করছি। There is nothing to be afraid of plus verb plus ing এর ব্যবহার করছি। There is nothing to be ashamed of plus verb plus ing এর ব্যবহার করছি। আচ্ছা, এই ধরনের সমস্ত বাক্য আমরা কি একইভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি? না, আমরা সব ক্ষেত্রে একই প্রিপোজিশনের ব্যবহার করি না। যদি আমি বলি ইংরেজিতে কথা বলা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? There is nothing to be worried about speaking in English. There is nothing to be worried about speaking in English. দেখো, এখানে আমরা worried এর পরে about এর ব্যবহার করেছি। যদি আমি বলি খেলাতে হেরে যাওয়ায় রাগের কিছু নেই, there is nothing to be angry about losing the game. There is nothing to be angry about losing the game. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একবার ব্যর্থ হওয়ায় মন খারাপ করার কিছু নেই, there is nothing to be upset about failing once. There is nothing to be upset about failing once. যদি আমি বলি অন্যদের সাফল্যে ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই, that means হিংসা করার কিছু নেই, there is nothing to be jealous of the success of others. There is nothing to be jealous of the success of others. একটা এক্সাম্পল দেখো, অন্যদের কষ্ট দেওয়া নিয়ে গর্ব করার কিছু নেই, there is nothing to be proud of hurting others. There is nothing to be proud of hurting others. এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি শেষে দেখা গেল যে সেই সঠিক। শেষে দেখা গেল যে সে সত্যিটা আগে থেকেই জানতো। তো শেষে দেখা গেল বা শেষে বোঝা গেল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি ইট টার্নস আউট দ্যাট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শেষে দেখা গেল যে তারা আগেই সত্যিটা জানতো, it turns out that they already knew the truth. It turns out that they already knew the truth. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শেষে দেখা গেল যে সেই সঠিক ছিল, it turns out that he was right. It turns out that he was right. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শেষে দেখা গেল যে তিনি কোম্পানিটির মালিক,
It turns out that he is the owner of the company. It turns out that he is the owner of the company. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের শেষে দেখা গেল যে বা শেষে বোঝা গেল যে এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে মিথ্যে বললে আমি অবাক হব না, সে আবার দেরি করে আসলে আমি অবাক হব না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব I wouldn't be surprised if প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। যদি আমি বলি সে যদি আবার দেরি করে আসে আমি অবাক হব না, I wouldn't be surprised if he came late again. I wouldn't be surprised if he came late again. দেখো এখানে কিন্তু আমি ভবিষ্যতের কথা বলছি, সে যদি আবার দেরি করে আসে আমি অবাক হব না। তবুও আমরা এখানে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করেছি। স্ট্রাকচারটা ঠিক এমনই হয়। যখন আমরা এই ধরনের কথা বলবো, এই ধরনের বাক্য তৈরি করব, তখন আমরা সেন্টেন্সে ঠিক একই স্ট্রাকচার ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার মন বদলে ফেললে আমি অবাক হব না, I wouldn't be surprised if she changed her mind. I wouldn't be surprised if she changed her mind. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যদি চাকরিটা পায় আমি অবাক হব না, I wouldn't be surprised if she got the job. I wouldn't be surprised if she got the job বা if he got the job. তো তোমরা বুঝতে পারছো সে যদি এটা করে আমি অবাক হব না বা এটা হলে আমি অবাক হব না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে প্রায় কন্ডিউসিভ টু এর ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? Conducive to plus noun or gerund. That means verb plus ing. দেখো যখন আমরা বাংলায় অর্থ করে থাকি কোনো কিছুর জন্য উপযোগী বা অনুকূল, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। কোনো কিছুর জন্য সহায়ক। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি একটা শান্ত মন ভালো সিদ্ধান্তের জন্য উপযোগী, A calm mind is conducive to good decisions. A calm mind is conducive to good decisions. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা শান্তিপূর্ণ পরিবেশ ধ্যানের জন্য উপযোগী বা ধ্যানের জন্য অনুকূল, A peaceful atmosphere is conducive to meditation. A peaceful atmosphere is conducive to meditation. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা শান্ত জায়গা পড়াশোনার জন্য অনুকূল বা পড়াশোনার জন্য উপযোগী বা সহায়ক, A quiet place is conducive to studying. A quiet place is conducive to studying. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সততা মজবুত সম্পর্কের জন্য সহায়ক, Honesty is conducive to strong relationships. Honesty is conducive to strong relationships. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। এবার তোমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে দেখলে খুব সহজেই বুঝতে পারবে ঠিক কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা করে কোনো লাভ নেই বা এটা করার কোনো মানে হয় না। সেন্টেন্সে এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? দেখো এখানে আমরা দুটো স্ট্রাকচারের ব্যবহার প্রায় হতে দেখি। There is no point in plus verb plus ing এর ব্যবহার আমরা প্রায় সেন্টেন্সে হতে দেখি। যদি আমি বলি এখন কেঁদে কোনো লাভ নেই, There is no point in crying now. There is no point in crying now. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই, There is no point in blaming him. There is no point in blaming him. দেখো এখানে আমরা it's no use এরও ব্যবহার করে থাকি। It's no use plus verb plus ing এর ব্যবহার আমরা প্রায় করে থাকি। এখানে আমরা মাঝখানে কোনো প্রিপোজিশনের ব্যবহার করব না। That means এখানে আমরা বলবো না there is no use of doing something বা there is no use in doing something. এখানে আমরা শুধু বলবো there is no use plus verb plus ing. এক্সাম্পল দেখো, যদি আমি বলি আর অপেক্ষা করার কোনো মানে নেই, That means আর অপেক্ষা করে কোনো লাভ নেই। It's no use waiting any longer. It's no use waiting any longer. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সাথে তর্ক করে কোনো লাভ নেই, It's no use arguing with him. It's no use arguing with him. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সাথে তর্ক করে কোনো লাভ নেই, It's no use arguing with him. It's no use arguing with him.
দেখো এখানে আমরা ইটস নো ইউজার জায়গায় দেয়ার ইজ নো ইউজারও ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমি বলি তার সাথে তর্ক করে কোনো লাভ নেই, দেয়ার ইজ নো ইউজ আর্গিউইং উইথ হিম, দেয়ার ইজ নো ইউজ আর্গিউইং উইথ হিম। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কত সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে প্রতিদিন আমরা এই ধরনের বাংলা বাক্য কতবার ব্যবহার করে থাকি, আর এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা খুব সহজেই এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.